This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নরমালি না বললেই নয়, আপনাদের সাথে সরাসরি কথা বলি। আবার কখনো কখনো আমার সঙ্গে কেউ কেউ কথা বলতে আসেনও, কিন্তু সে কথাগুলোর ক্ষেত্রে যিনি এসছেন তার কথা আমি বলে দিই কে আসছেন, কার সঙ্গে কথা বলবো। কিন্তু আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন, আমার ধারণা অন্যরা সবাই তার সম্পর্কে কি বলছেন আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা খুব ইম্পর্টেন্ট। যাদের জন্য এতদিন লড়াই করেছেন, যাদের সঙ্গে থেকেছেন, তাদের কাছে আপনি ভগবান। আর যাদের বিরুদ্ধে আবার লড়াই করতে হবে তারা আপনার জন্য প্রস্তুত। নতুন ময়দান, এই যে রিয়াকশানসগুলো দেখলেন, দুটোকে ব্যালেন্স করছেন কি করে? এখনই যে ব্যালেন্স করতে পারছি সে দাবি আমি করব না, কারণ সদ্য রাজনীতিতে যোগ দিয়েছি, আমি একজন কর্মী হিসেবেই আছি। তো আশা করি ক্রমে অভিজ্ঞ হয়ে উঠব, আশা করি কারণ নিশ্চয়ই অভিজ্ঞ হয়ে উঠব কিছুদিন বাদে। তখন বুঝতে পারবো যে এই দুটোর মধ্যে ব্যালেন্স কিভাবে করতে হয়। আপনি দেখুন, আমি আপনার সঙ্গে যেদিন আপনি প্রথম ঘোষণা করলেন যে বিজেপিতে জয়েন করছে, সেদিনই আপনার সঙ্গে আমার কথা হয়েছিল টিভি 9 বাংলায় একান্ত সাক্ষাৎকারে। আপনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করেছিলেন, অনেক ভালো ভালো কথা বলেছিলেন। তিনি আপনাকে সরাসরি আক্রমণের রাস্তায় গেলেন। মানে আপনি সৌজন্য দেখানোর বদলে এরকম আক্রমণ আসবে এটা এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ, আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি তো সৌজন্য দেখিয়েছি সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যেটা এখন আর নেই। তিনি তো আর বিরোধী নেত্রী নেই, তিনি এখন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী। তো তার প্রতি আমি কোনো দুর্বলতা বা কোনো আলাদা করে শ্রদ্ধা প্রকাশ করিনি। এখানে আমি বলবো যে আমার সেই যে বিরোধী নেত্রীকে আমার দেখা ছিল তার প্রতি সেই শ্রদ্ধাটা আমার এখনও আছে। কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমি একটি গোল্লা দেবো। কিছু করতে পারেননি, অনেক কিছু নষ্ট করেছেন, বাংলাকে নষ্ট করেছেন। এমনি যে ধরুন দুদিন আপনি বিজেপিতে জয়েন করার পর নেতাদের সাথে মিটিং হচ্ছে, প্রথম কয়েকদিনে কোন জায়গাটায় আপনি গ্রহণ করলেন আর কি? বাঙালি যেমন আছেন, অবাঙালির সংখ্যাও অনেক। অবাঙালিরাও কিন্তু বেশ ভদ্র, বেশ নিচু গলায় কথা বলে, ভদ্রভাবে কথা বলে পরিচয় করে চলে যাচ্ছেন। তারা কিন্তু কেউ উচ্চকিত কণ্ঠস্বরে এমন কিছুই বলছেন না, জয় শ্রীরাম ছাড়া। জয় শ্রীরামটা খুব চেঁচিয়েই বলছেন, তাতে সবাই গলা মেলাচ্ছেন। বিজেপি অবাঙালিদের দল, বিজেপি বহিরাগতদের দল না, সেটা বোধহয় আর বলা যাবে না। বোধহয় বলছি এই কারণে যে এখনও বেশ কিছু বাঙালি বিজেপিতে জয়েন করবেন এবং খুবই নামকরা বাঙালি এরকম শোনা যাচ্ছে। আমি খুব নিশ্চিত নই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপিও কিন্তু বাংলার পালস, যেটা বাঙালির পালস, যেটা বাঙালির মন, সেটা কিন্তু বুঝতে শিখেছে। না শিখলে বিজেপি ভালোই অ্যানালিসিস করেছে, না শিখলে কিন্তু বিজেপি বাঙালির মন পাবে না। আমার ধারণা বিজেপি বাঙালির মন পাবে এবং বাঙালির যে আবেগ সেটাকেও বুঝতে পারবে এবং বাঙালির সঙ্গে যাতে কোনো খারাপ ব্যবহার না হয় কোনো অবাঙালি অংশের, সেই ব্যবস্থাও করবে। এবং অবাঙালি অংশ বাংলাতেই তো আছেন অনেক দিন, তারাও হাফ বাঙালি হয়ে গেছেন। মানে এবার তো আপনাকে প্রচারে যেতে হবে এবং ডেফিনেটলি এখনো আপনি কোথায় দাঁড়াবেন সেটা ঠিক হয়নি। তমলুকে যদিও আপনার নামে দেওয়াল ঠেওয়াল লেখা শুরু হয়ে গেছে, যখন দেখলেন তখন আপনার কি মনে হলো? আমার খুব অবাক লাগলো, খুব এম্বারাসিং লাগলো যে এখনো ঘোষণা হয়নি, তার একদল তার আগেই উৎসাহীরা লিখে ফেলেছেন। ঠিক আছে, ফেলেছেন কি আর করা যাবে? মুছে দিতে কতক্ষণ লাগবে? লিখে দিলে মুছে দিতেও তো 10-15 মিনিট বেশি লাগবে না। না, কিন্তু মানে মুছে দেওয়ার প্রয়োজন হয়তো নেই। তার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার ফেস্টুন
ফ্লেক্স অনেকগুলো ছিঁড়ে দিয়েছে, সেটা বিজেপির কর্মীদের বা কাউকে করতে হয়নি, সেটা শোনা যাচ্ছে যে বিরুদ্ধ পার্টি ছিঁড়ে দিয়েছে আর কি। হ্যাঁ, তাদের এই নেতিবাচক কাজ, তাদের এই ধ্বংসাত্মক কাজ ছাড়া তাদের কি করার আছে? তারা কি কোনো পলিটিক্যাল ডিবেটে দাঁড়াতে পারবে বিজেপির কোনো নেতার সঙ্গে? গোল্লা পাবে, চিৎকার চেঁচামেচি কথা ছাড়া তারা কিছু জানেই না, এমন একটা অংশ থেকে তারা আসছে। যে চেয়ারে বসে একদিন পর্যবেক্ষণ দিয়েছেন আর যে জায়গার থেকে আপনি মাইকের সামনে দাঁড়িয়ে এবার বক্তব্যটা রাখবেন, দুটো জায়গা আলাদা, ফলে লোকের কিন্তু প্রবল আগ্রহ রয়েছে কোনখানে আপনি দুটোকে মেলান। না, দুটোকে মেলানোর খুব একটা চেষ্টা আমি করি না। তার কারণ হচ্ছে আমি 56 বছর বয়সে জজ হয়েছি, আর 61 বছর কিছু মাস বাদে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। তো আমার 56 বছরকে 5 বছর সামথিং এটা ওভাররুল করবে তা নয়। আমি 56 বছর সাধারণ মানুষের সঙ্গেই ছিলাম, তাদের সঙ্গেই প্রতিনিয়ত আমার যোগাযোগ হতো। রাস্তার চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা মারতাম এবং চা খেতাম। তারপর জজ হয়ে গেছি। জজের জীবনটা আমার ওপর আদৌ কোনো প্রভাব ফেলেনি। পা আমার সবসময় মাটিতেই ছিল। আর আমি গজদন্ত মিনারে বসে থাকতে পছন্দও করি না, করিও নি। গজদন্ত মিনারে বসে থাকতাম না, যে কারণে হয়তো মানুষ আমাকে এত ভালোবেসেছিল। দেখুন, যেটা আমরা বলি বা যেটা জন্যে আপনাকে লোকে চাইছে বা আপনি লোকের কাছে গিয়ে পৌঁছচ্ছেন, সেটা হচ্ছে আপনার যে অভিজ্ঞতাটা আপনি লাভ করেছেন ওখানে বিচারপতি হিসেবে, ফলে তার কিছু প্রতিফলন আপনার বক্তব্যে থাকবে বা সেই পর্যবেক্ষণটা যেটা আপনি ওখানে একদম হয়তো ভেতরে ঢুকেছেন, যে জিনিসটা ইডি সিবিআই রিপোর্ট, কথার কথা এটা সবসময় সাধারণ মানুষ বা কোনো নেতার কাছেও সবসময় পৌঁছয় না, যেটা আপনার কাছে অ্যাক্সেস ছিল। ফলে সেইগুলোতে আপনি রিয়েল যে জায়গাটা দেখেছেন সেটা ডেফিনেটলি আপনার বক্তব্যে আসবে। সেটা কি রকম? এখানে একটু আমাকে সতর্ক থাকতে হবে। তাই এই রিপোর্টগুলোর মধ্যে অনেকগুলো রিপোর্ট এখনো পর্যন্ত শুধু কোর্টেই আছে, আদালতের জজের হাতেই আছে। অনেকগুলো রিপোর্ট সবার কাছে সার্কুলেট করা হয়েছে, আর অনেকগুলো রিপোর্ট এখনো সার্কুলেট করা হয়নি। আমাকে বুঝে নিতে হবে যে কোনগুলো সার্কুলেট করা হয়েছে, কোনগুলো সার্কুলেট করা হয়নি। যেগুলো সার্কুলেট করা হয়নি সেগুলো সম্বন্ধে আমি কিছু বলবো না। রাজনৈতিক নেতারা হাতে অভিযোগ পেলে সেটা ছেড়ে দেয়, সেটা আর ওই কখন তথ্য প্রমাণ দিয়ে সেটা সত্যি বলে প্রমাণিত হলো তারপরে সে দোষী সাব্যস্ত হবে, অত কিছু ধার ধারেন না। তো আপনাকে দেখুন সেই স্টাইলটাতে অভ্যস্ত হতে হবে। না, আমি সেই স্টাইলে অভ্যস্ত হব না। আমি রাজনীতির একটা নতুন দিক দেখতে চাই, একটা নতুন মানের উন্নয়ন দেখতে চাই। এবং আমার মনে হয়েছে যে বিজেপিতে যারা আছেন শিক্ষিত মানুষজন, তারাও এটা চান। এবার আপনাকে অনেক কিছু খণ্ডন করতে হবে। ধরুন আপনাকে একটা বক্তব্য দেখাই, এই বক্তব্যগুলো আপনাকে ফেস করতে হবে এবং খণ্ডন করতে হবে। একটু দেখে নিই আমরা। উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন মনে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাববাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতিও ভাববাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। এই ছেলেটি কে ভাই? সে প্রশ্নে আমি যাচ্ছি না, যাবো হয়তো পরে, একটু পরেই হয়তো যাবো। কিন্তু উনি যেটা বলেছেন ডাহা মিথ্যে, কেউ হয়তো শিখিয়ে দিয়েছেন, তার তো আবার অ্যাডভাইসার আছেন, আইপ্যাক টাইপ্যাক কিসব শুনি, তারা হয়তো শিখিয়ে দিয়েছেন একটা এরকম তত্ত্ব খাড়া করতে। তিনি কিন্তু কোনো কিছুই খোঁজ না নিয়ে একটা কিছু বলে দিয়েছেন, ঠিক আছে। আর নাম নিয়ে কথা না বললে ভাববাচ্চে কথা বলা হয়, ওনার বিদ্যে বুদ্ধি সম্বন্ধে আমার একটু সন্দেহ তৈরি হচ্ছে। ওনাকে একটু প্রশ্ন করবেন তো, ভাববাচ্চ কাকে বলে? এই বাউন্সার গুলো আসতে শুরু করেছে, কিন্তু এটা কোনো বাউন্সার, এটা নো বল। বাউন্সার কোথায়? এটা বাউন্সার নয়। আপনাকে আরেকটা শোনাই বক্তব্য, মানে এই জায়গাটাও আপনার একটা ভালো লাগার জায়গা, মানে আপনি অন্তত যা বলেছিলেন, একটু বাইটটা শোনাই। এখন একটা কন্ট্রাডিকশন দেখি যে ভারতীয় জনতা পার্টি, উনি যে দলে গেছেন সেই দল যার ভিডিও ফুটেজ ছেড়েছিল, যেখানে সিবিআই হয়েছে এবং সিবিআই এফআইআর করেছে, এফআইআর নেমড
এবং একই সঙ্গে সেই তদন্তটা এখনো হয়নি, তার আগেই উনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বলছেন যে কাগজের মধ্যে কি ছিল। কুণাল দাকে আপনার তো খুব পছন্দের লোক, আপনি বলছিলেন। আমার বেশ পছন্দের লোক, ভালো মানুষ, ভালো মানুষের মতোই একটা আপনার সামনে পয়েন্ট রেখেছেন, কিন্তু পয়েন্টে কোনো সাবস্টেন্সই নেই। দুদিন আগে ওনাদের নেতা বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও একই কথা বলেছেন। এক্স্যাক্টলি ওইটা নিয়ে আমরা যখন শো করছিলাম, আমার সাথে আমি বলছিলাম, এই না বললেই নয়তে, সে গল্প বলছিলাম একটা, যে সে একজন ছেলে ফেল করেছে, তা সে তাকে গিয়ে বলেছে যে বাবা বলছে তুই এরকম বসে আছিস নিশ্চিন্তে, চিন্তা করো না, সেক্রেটারির ছেলেও ফেল করেছে, তাকে যদি পাস করায় আমিও পাস করব। তো এই ক্ষেত্রে মোটামুটি তাই সবাই ইয়ে করে রয়েছে যে আপনি যদি শুভেন্দু অধিকারীকে কোথাও বেনিফিট অফ ডাউট দিতে চান, তাহলে আপনাকে তৃণমূলের যাদের নাম ওখানে ছিল নারদায়, তাদের সবাইকে নিরাপরাধ বলতে হবে, তারাও ষড়যন্ত্রের শিকার বলতে হবে। যদি দেখা যায় যে টেবিলের ওপর তাড়া তাড়া নোট রাখা হলো আর একজন কপ করে সেটাকে ধরলেন, তাহলে তিনি টাকাই নিলেন। আর যদি দেখা যায় যে কেউ কাগজে মুড়ে কিছু একটা নিচ্ছেন, মুখে বলছেন 5 লাখ, তারপর বললেন 10 লাখ, বা কেউ তোয়ালে মুড়ে একটা কিছু নিলেন, বা কেউ বললেন যে এই টাকা আমি কি নেবো, আপনি নিচে আমার ছেলেরা আছে তাদেরকে দিয়ে দিন, তাকে তো বলা যাচ্ছে যে তিনি টাকা নিচ্ছেন। তোয়ালের ভেতরে কি আছে, আমার আইনজীবী সত্তা আমাকে বলছে যে ফার্স্ট কোয়েশ্চেন হবে যে আপনি সেখানে ছিলেন, প্রথম হ্যাঁ বা না বলবেন। আপনি তোয়ালের ভেতরে দেখেছেন যে ওর ভেতরে টাকা আছে, তিনি বলবেন হ্যাঁ বা না, তখন তাকে ভিডিওটা দেখাতে হবে যে এই তো হচ্ছে তার চেহারা। যিনি স্টিং অপারেশন নামক বস্তুটি করেছে, এটা স্টিং অপারেশন নয়, এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র আর স্টিং অপারেশন আলাদা জিনিস। তার ভিডিও থেকে দেখা যাচ্ছে ওর ভেতরে কি আছে দেখা যাচ্ছে না, তাই না? মানে রাজনীতির এজলাসে আপনার প্রথম সওয়াল জবাবে আপনি তৃণমূল নেতাদেরও বেকসুর খালাস করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা ষড়যন্ত্র তো এমনিতেই এটা খালাস হবে। এটার জন্য আর মানে আমি দেখেছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত মাননীয় একজন লোক, তিনিও আমার কথায় খুব দুঃখ পেয়েছেন যে এটা আমি একা নিজের পকেটের পয়সা খরচা করে লড়ে গেলে আমার এখন বলছে যে এটা ষড়যন্ত্র, কিন্তু এটা সত্যিই ষড়যন্ত্র। সেই জন্য বোধহয় পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে ওই টাকা তো যার বাড়িতে ছিল তিনি কোত্থেকে পেলেন আমি জানি না। মানে আমরা প্রথম দেখলাম এইভাবে এড়িয়ে গিয়ে সবসময় লাভ হয় তা নয়, সবসময় লাভ হয় তা নয়। তখন দেখতে হয় যে ওই টাকাটা ওখানে এনে রাখলো কে, টাকাটার সোর্সটা কি, যে ভদ্রমহিলার বাড়িতে টাকাটা ছিল তিনি কি টাকাটা উপার্জন করেছিলেন, তার উপার্জনের সোর্সটা কি। অনেকগুলো জিনিস মিলিয়ে দেখলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে পরিষ্কার উঠে আসে যে ওটা পার্থ চট্টোপাধ্যায়ের কোনোভাবে দুর্নীতিতে কামানো টাকা। ও কামানোকে আমি উপার্জন বলতে চাই না, সেই জন্য উপার্জন শব্দটা ব্যবহার করলাম না, ওটা কামানো টাকা। এটা প্রমাণ হয়ে যাবে, এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন পর্যন্ত দেখুন যা আমরা এই নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে রেশন দুর্নীতি অবধি দেখেছি, সবই তো অভিযোগের স্তরে। অভিযোগে একটা প্রাইমা ফেসি সাইড থাকে, প্রথম প্রাইমা ফেসি থাকে। সেই প্রাইমা ফেসি কেসে যদি দেখা যায় যে এমন একটা সাবস্টেন্স আসছে যেটাকে অগ্রাহ্য করা যাচ্ছে না, তখন কিন্তু ওই প্রাইমা ফেসির ওপর বেস করেই তিনি বেল পাবেন কি পাবেন না ঠিক হবে, তিনি কারাগারে থাকবেন কি থাকবেন না সেটা ঠিক হবে, তাকে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে কি হবে না ঠিক হবে, তার গলার কণ্ঠস্বর পরীক্ষা যত বাধাই থাক হবে কি হবে না ঠিক হয়ে আবার তাকে গভীর রাতে কণ্ঠস্বর পরীক্ষা হয়ে যাবে, এরকম সব হয়ে যাবে। গোটা গতি প্রকৃতিটা তদন্তগুলোর লোকজনের কিন্তু মনে হচ্ছে যে মানে যার জন্য এরা কাঁদছিলেন এদের হয়তো কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আপনি ব্যক্তিগত একটা ইন্টারেস্ট নিয়েছিলেন, ফলে আপনি হয়তো নিজেই, আপনি বহু ক্ষেত্রে বলেছেন যে আমি গিয়ে তদন্ত করে দেখে দেবো, মানে সেটা জাজের কাজ কি কাজ না সেটা পরের কথা, কিন্তু সেটা এরা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে আপনি গিয়ে ব্যক্তিগতভাবে গোটা জিনিসটাকে হয়তো ফাস্ট ট্র্যাকে করিয়ে দেবেন। না, এটা এই শাস্তির ব্যাপারটা তো দেখবে, আমি দেখবো প্রাইমা ফেসি এবং তারপরে ডকুমেন্টের বেসিসে আমি একটা ভার্ডিক্ট দেবো, মানে জজ একটা ভার্ডিক্ট দেবেন যে এখান থেকে কি পাওয়া গেল। দেখা যাচ্ছে হ্যাঁ সত্যি যা বিদ্যে বুদ্ধি আমার আছে বা মানুষের সাধারণ মানুষের আছে তাতে 42 কখনোই 72-এর চেয়ে বেশি নয়, ফলে যে 42 পেয়েছে সে চাকরি পেতে পারে না, যে 72 পেয়েছে সে চাকরি পাবে। এইটুকু অবজারভেশন, এইটুকু ভার্ডিক্ট আদালত দিতে পারে। এইবার যে করেছে তার শাস্তির ব্যাপারটা কিন্তু ক্রিমিনাল কোর্টে ট্রায়াল হিসেবে আসবে, যে সে 72কে 32 করে দিল হঠাৎ,
72-এর বদলে কেন 32-কে চাকরি দিয়ে দিল, এই সে শাস্তি দেওয়ার জায়গাটা সেই অন্য যে আইনি সংগঠন অর্থাৎ ক্রিমিনাল কোর্ট তারা দেখবে। আজকে নিরপেক্ষ দূরত্বে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে এগুলো প্রমাণ করা যাবে? ঢেড়ে ইঁদুরের নাম চলে এসেছে, নাম স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে এবং অন্যান্য লোকেদেরও নাম চলে এসেছে। একজন খালাস হয়েও আবার গ্রেপ্তার হয়ে গেছে ইডির হাতে। খালাস মানে মামলা থেকে খালাস নয়, বেল জামিন পেয়েও আবার ইডির হাতে গ্রেপ্তার হয়ে গেছে। তো আমার মনে হয় এই দুর্নীতির শাস্তি যারা করেছেন এটা তারা পাবেন। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে নেন না কেন, এইটা আমারও প্রশ্ন। কি আমাকে একটু বলতে পারেন? আমি তো আপনাকে 2-3টে প্রশ্ন করব। কোনো একটা আন্দোলনের নাম আমাকে বলুন তো যেখানে কেউ একজন ওই নামের অংশগ্রহণ করেছেন। 100 দিনের কাজের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করেছেন, 100 দিনের কাজের টাকা। ওটা আন্দোলন? প্লেনে চড়ে দিল্লিতে গিয়ে বসেছিলাম, ওটা আন্দোলন? কিন্তু আরো অনেকেই করেছেন তো সেখানে, আরো অনেক ছিলেন। দেখলাম ওই ভদ্রমহিলা ছিলেন যাকে পরে যার এমপিশিপ কেড়ে নেওয়া হলো, তারপর মহামৈত্র, এরকম আরো অনেকে ছিলেন। তো একজন পার্টিকুলার নাম বলছেন কেন? তিনি নেতৃত্ব দিয়ে অত মানুষকে নিয়ে গেছেন। তিনি কে নেতৃত্ব মানে? নেতৃত্ব মানে আমি জানি না কে কার নেতৃত্ব মানে, কেনই বা মানে। মানুষের যদি আত্মসম্মান জ্ঞান থাকে, এবং অনেকেরই আছে, তারা এই নেতৃত্ব মানেন বলে আমার মনে হয় না। আপাতত অ্যাডজাস্ট করে আছেন, ঠিক সময় বুঝতে পারবেন, সময় এলেই বুঝতে পারবেন যে এই নেতৃত্বকে কে কতটা মানে। আপনি তো তৃণমূলের ওই নবীন প্রবীণের দ্বন্দ্বটাকে খুঁচিয়ে দিচ্ছেন। না না না, আমি খুঁচিয়ে দেবার কে? নবীন প্রবীণের দ্বন্দ্ব তো অনেক দিন আগে শুরু হয়ে গেছে। তো যারা রাজনৈতিক আন্দোলন করে নেতৃত্বের জায়গায় এসছেন বা খুব ভালো কর্মীর জায়গায় এসছেন, দায়িত্বশীল কর্মীর জায়গায় এসছেন, তাদেরকে আমি অবশ্যই রেকগনাইজ করব। কিন্তু যিনি ওই কাকার পিঠে বা মাসির পিঠে ওই ফিডিং হোটেলে দুধ খেয়েছেন, কাকার কোলে ঘুরেছেন, তিনি হঠাৎ একদিন আকাশ থেকে পড়ে বললেন আমি নেতা হয়ে গেলাম, এটাকে কে মানবে? কেউ যদি মানবে, আমিও মতো মানবে না, আমি রেকগনাইজই করবো না। আমি আন্দোলন করা মানুষ দেখেছি তো চোখের সামনে। আন্দোলন করা মানুষ, পুলিশের লাঠিতে আহত হয়ে একেবারে ইনভ্যালিড হয়ে যাওয়া মানুষ, এসব তো আমি চোখের সামনে দেখেছি আমার ছোটোবেলা থেকে। তার ফলে এইসব এই কোনো নেতৃত্বই নয়। এগুলো কি, কিসের নেতা সেটাই বুঝতে পারি না। কেনই বা একে জানি না, সে কোনো কারণ আছে। কেউ কেউ বলেন যে নেতা টেতা কিসব বললে বলবেন, আমার তো আর নেতা নয়। সেনাপতিও বলেন অনেকে আর কি। হ্যাঁ, সেনাপতি বলেন, অনেক যুদ্ধ হয়তো জিতেছেন। সেনাপতি না হয়েও তালপাতার সেপাহীরাও অনেক না হওয়া যুদ্ধ জিতে যেতে পারেন। যে যুদ্ধটা হয়নি, তালপাতার সেপাহী, কেউ তাকে বললো যে এই তো তালপাতার সেপাহী না, এই তো নেপোলিয়ান একেবারে, বলতে পারেন। মানে আপনি গুরুত্ব দেবেন না এরকম একটা ভাব করছেন, যাবতীয় গুরুত্ব তো আপনি দিয়ে বসে রয়েছেন। কাকে? যাকেই আপনি সেনাপতি হিসেবে দেখুন। না না, আমি কোনো গুরুত্বই দিচ্ছি না, আমি কোনো মানে মান্যতার মধ্যেই আনছি না। কারা এরা? কারা? মানে জ্যোতিবাবুর ভাষায় যদি বলতে হয়, কারা এরা? তাই না? জ্যোতিবাবু মাঝে মাঝে বলতেন না, কারা এরা, এদের সরিয়ে দিন, এরকম ব্যাপার। কারা এরা, সরিয়ে দিন। তো এমনিতে ধরুন এই মুহূর্তে বাংলায় তো বাঘের ছড়াছড়ি, একজন বাঘ তিহারে রয়েছে, আর একজন এখন অবশ্য গ্রেফতার হয়ে রয়েছে। তো এই যখন চারপাশেই বাঘেদের প্রাদুর্ভাব গুলো দেখা যায়, তখন তো এখনো আপনি চেয়ারে বসে যখন এদের প্রাদুর্ভাবটা হয়েছে আর কি, কিরকম লাগছিল আপনার? তার আগে আমি একটা কথা বলি, আপনাদের টিভি চ্যানেলে একটা সুন্দরবনের বাঘ দেখানো হচ্ছিল কিছুদিন ধরে, এখনো হয় কিনা আমি বুঝতে পারছি না। সে বাঘটাকে দেখে যে কি ঘেন্না করতো আপনি ভাবতে পারবেন না। বাঘকে দেখে ভয় করে সাধারণত, বা বাঘের ছবি দেখে একটা শ্রদ্ধার উদ্রেক হতে পারে, বাবা বিরাট বড় বাঘ। আপনারা এমন একটা মুখ বসিয়ে দিয়েছিলেন, আমার তো ঘেন্না করতো। কিছু তো এখানকার মানুষজনেরও ক্ষোভ থাকে, বিক্ষোভ থাকে, অপ্রাপ্তি থাকে। এবার আপনি কিন্তু এখন নেতা মানে কি? জনগণের নেতা? নেতা নই, আমি কর্মী। যদি কখনো নেতা হই আপনারা বুঝতেই পারবেন। আমার তো আর মাসি নেই যে আমাকে ফিডিং বোতলে দুধ খাই। অলরেডি কিছু না করার আগে, মানে রাজনীতিতে জয়েন করার আগে মানুষের কাছে শুনলেন ভগবান হয়ে গেছেন। সেটা আবেগ। বাঙালির যে একটা আবেগ থাকে না, বিশ্বাসও, সেই ভরসাও।
খানিকটা ভরসা, সেটা কাজ আমার কাজের থেকে হয়েছিল। আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করতাম এবং যারা আমার সঙ্গে সম্পৃক্ত থাকতো তাদেরকে দিয়েও করাতাম, এবং আমি একেবারেই ছাড়তাম না। তার জন্য আমি নিজেও অনেক রাত অবধি আমাকে আদালতে কাটাতে হতো। সেইখান থেকে হয়তো তাদের একটা ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা তো মিথ্যে তা তো নয়, আমি তো কাজ করে এসেছি অনেক, তারপরে আমি ছেড়ে এসেছি। তখন সেই জায়গা থেকে ন্যাচারালি সাধারণ মানুষ যারা এই কথাগুলো শুনেছেন, দেখেছেন আপনাকে ওই ভূমিকায়, তাদেরও তো প্রত্যেকের নিজের নিজের অপ্রাপ্তি নিজের মতো করে, অভাব অভিযোগ নিজের মতো করে, ন্যাচারালি তারা হয়তো এক্সপেক্ট করবেন, হয়তো কেন নিশ্চয়ই এক্সপেক্ট করবেন যে আপনি সেই বক্তব্যটা যথাস্থানে পৌঁছে দেবেন। কোন জিনিসগুলো আপনার অভিজ্ঞতা তো যথেষ্টই, সেই জায়গা থেকে আপনার মনে হচ্ছে ধরুন কেন্দ্রীয় সরকারটা আপনার পৌঁছানোর ক্ষেত্রে এখন সহজ, প্রধানমন্ত্রী বা অন্যদের কাছে আপনি কোন বক্তব্যটা আগে পৌঁছে দেবেন? প্রথম বক্তব্য আমি পৌঁছে দেবো সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো ব্যাপারেই বেশ কিছুটা পরিবর্তন আনা দরকার। শিক্ষা এবং দুটোতেই বাধা দেবে রাজ্য সরকার, কিন্তু সে বাধা যাতে উত্তরণে যায় তার জন্যে বিচার বিভাগের সাহায্য নিতে হতে পারে। এটা দিয়ে শুরু করা দরকার। তারপর শিল্পায়ন আছে, কৃষির উন্নতি আছে, বিভিন্ন ছোটোখাটো জগতে অনেক ধরনের বিক্ষোভ জমা হয়ে আছে। যেমন কালকে আমি একটা উদাহরণ দিয়েছি, ডাক্তারদের ট্রান্সফার, কোনো ট্রান্সপারেন্ট পলিসি নেই। আমি তখন শান্তিনিকেতনে বেড়াতে গেছি গত বছর 2023-এ, একটা এতে উঠেছি, গেস্ট হাউসে উঠেছি, সরকারি গেস্ট হাউস। সেখানে যারা ওখানে কাজ করে ঝাঁটঠাঁট দেয়, তারা বলছে যে জানেন স্যার এখানে কি হচ্ছে, এখানে সরকারি খাস জমি চুক্তি করে বিক্রি হয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারেন, সরকারি খাস জমি একজন বিক্রি করে দিচ্ছে যেন তার নিজের জমি, আর একজন কিনেও নিচ্ছে। ঠিক আছে, তুই তো সেই ভেঁড়িতে জল ঢুকিয়ে দেওয়ার মতো ব্যাপার। একজন ভেঁড়িতে জল ঢুকিয়ে দিল, রাজ্য সরকার গিয়ে বললো যা আমি ফেরত দিয়ে দিচ্ছি। আরে তুমি কী করে ফেরত দেবে? আগে মাপো জোপো, আর যদি সেটা বিক্রি হয়ে থাকে তার বিনিময়ে যদি রেজিস্ট্রি কবলাটা তৈরি হয়ে থাকে, কোবালাটা বা ডিডটা, আর টাকা যদি না দেওয়া হয়ে থাকে ম্যাক্সিমাম টাকাটা দেওয়া যেতে পারে। আর ডিডটা যদি হয়ে থাকে তাহলে ডিডটাকে ক্যান্সেলেশনের মামলা করে ওটা ক্যান্সেল করে তারপর ফেরত দিতে হয়। এখানে সবই তো ঘোষা মিলের কারবার চলছে দেখছি। তো ওখানে আমি শুনছিলাম বর্ধমানেও এটা হয়েছে যে সরকারি খাস জমি, যেটা শুধুমাত্র সরকার বিলি বন্টন করতে পারে ভূমিহারাদের মধ্যে, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সভায় আমরা দেখলাম 5 জন সন্দেশখালীর মহিলা এলেন। আমরা দেখেছি সাম্প্রতিককালে তারা বারবার ওখানে মানে কথা তুলেছেন, আওয়াজ তুলেছেন, বিজেপি নেতাদের সঙ্গেও থেকেছেন আর কি। তারা প্রধানমন্ত্রীর সভাতেও 5 জন এলেন। তার পরের দিন মুখ্যমন্ত্রীর ওখানে 60 জন চলে গেলেন এবং তারা ওখানে দাঁড়িয়ে বললেন যে না, সরকার আমাদের সবকিছু ফেরত দিয়ে দিয়েছে, সরকার করছে, আমাদের সমস্যা সমাধান সরকার করছে। এই বিষয়গুলোকে তো এবার ফেস করতে হবে। এটা কন্ট্রাডিকশন। যে 60 জন গেল তাদের উপর আদৌ কোনো অত্যাচার হয়েছিল কিনা, আর যে 5 জন গেল তারা যে অবিচারের কথা বলছে সেই অবিচারটা কতটা সত্যি এটাও দেখতে হবে। দুটো দেখে একটা সিদ্ধান্তে আসুক। একজন সঙ্গে 60 জন চলে গেল একটা জায়গায় যেখানে বহু মহিলা ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে থানা অবধি দৌড়ে গেলেন 2 দিন 3 দিন ধরে, এটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য ঠেকছে না। মানে সাজানো ঘটনা বলেই মনে হচ্ছে। 5 জন গেছেন, ঠিক আছে, 5 জনের ওপর কী অত্যাচার হয়েছে এটা সাজানো নাও হতে পারে। আর যদি সাজানো হয় খোঁজ তল্লাশ করলেই বেরিয়ে পড়বে তারা কোথায় থাকেন না থাকেন, কোন জমি ছিল তাদের। সন্দেশখালীতে যেভাবে মানুষজন বেরিয়েছিলেন, আমরা যেগুলো দেখিয়েছি, তারা যেভাবে প্রতিবাদ করেছেন বা বক্তব্য রেখেছেন, আপনার সাজানো বলে মনে হয়েছে? একেবারেই মনে হয়নি। সাজানো হলে মানুষ এইভাবে স্বতঃস্ফূর্ত বিক্ষোভে ফেটে পড়ে মহিলারা চলে আসতো না। তারা বিচার পাবেন। দেখুন, বিচার পাওয়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকে পুলিশের। তাকে তো কেসটা তৈরি করতে হয় এবং সেই কেসটার সাক্ষী সাবুদ এইসব আদালতে প্রডিউস করতে হয়। আদালত নিজে থেকে তো কোনো সাক্ষী সাবুদ আনে না। সুতরাং পুলিশ যদি সঠিকভাবে কেসটাকে তুলে ধরে এবং সঠিকভাবে তার সাক্ষীটাকে জোগাড় করে তাহলে আদালতে বিচার পাবে। আর পুলিশ যদি ওই অনেক মামলায় হয় অনেক ছিল তাকে জিজ্ঞেসই করলো না, এরকম হয়, পুলিশ যদি একপেশে হয়ে যায় তাহলে পাবে না।
তো এই মামলাতে তো সিবিআইও ঢুকে পড়েছে, এখন সিবিআই এর হাতেও তো গোটা বিষয়টা। এখন তো সিবিআই এর হাতে গেছে, সিবিআই চেষ্টা করছে, দেখবে, নিশ্চয়ই দেখবে সব বিষয়। সিবিআই এর অফিসাররাও তো বেশ অভিজ্ঞ মানুষ, তারা তো আর ছেলে মানুষ নন যে পুলিশই সব জানে, সিবিআই কিছু জানে না এমন নয়। সিবিআই কিন্তু আরো অনেক দূর যেতে পারে। যে যখনই কোনো কিছু ঘটে, ধরুন আপনি এখন বিজেপির হয়ে রিপ্রেজেন্ট করছেন, কালকে যদি ধরা যাক আপনি তৃণমূলের হয়ে রিপ্রেজেন্ট করলেন, কিছু ঘটলে এখানে সেটা আপনি বলবেন যে ওই উন্নাও হাতরাসে সেগুলো তো হয়, না, বা এখানে যদি কিছু ওখানে কিছু হয় তখন বলবে যে এখানে তো বাংলায় ঘটছে, এটা এই অন্য কোথাও এটা একটা পারস্পরিক চাপানুতোর, চাপানোতো রেফারেন্স ফ্রেম তৈরি করে নেওয়া হয়, এবং অন্যায় হলে আর একজনের একটা অন্যায় করার অ্যাজ ইফ একটা অধিকার জন্মে যায়, রাইট জন্মে যায়। এটাতে আপনার তো একটু অভ্যস্ত হতে হবে। কেন অভ্যস্ত হতে হবে কেন? না, এটাই নর্মাল ট্রেন্ড আর কি, সবাই সেগুলোই বলেন আর কি। সবাই সেগুলো বলেন, কিন্তু তার কি তদন্ত হয় না, বা সে ধরা পড়ে না? যা বললেন সেটাই কি শেষ কথা? সেটা শেষ কথা নয়। তারপরেও দেখবেন ভেতরে ভেতরে তদন্ত হচ্ছে। অন্তত নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমি এটা দেখেছি। নরেন্দ্র মোদী অমিত শাহের ক্ষেত্রে আমি দেখেছি যে তিনি হয়তো ব্যাপারটাকে খুব গুরুত্ব অ্যাজ এ মানে সকলের সামনে দিলেন না, কিন্তু ভেতর ভেতর তদন্তটি করা হলো এবং সে ধরা পড়ল। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে অনেক উঁচু আসনে বসাবো। এই ফায়ার ব্র্যান্ড আন্দোলন, এবার আপনি সেগুলোর পার্ট হবেন, নামবেন পথে? নিশ্চয়ই, যদি প্রয়োজন হয় তো নামতেই হবে। এখন এই মুহূর্তে পরিস্থিতি মানে বাংলায় এরকম আন্দোলনে নামার মতো কোনো পরিস্থিতি নেই। এখন তো ভোট এসে গেছে, ভোটটা আগে মিটুক। ভোটের মধ্যে আর খুব একটা গন্ডগোল কোথাও হয় না। আমরা আইনজীবী হিসেবে লক্ষ্য করেছি যে যখনই ভোট এসে গেল তাহলে 2-3 মাসের মধ্যে খুব একটা বেশি মামলা আর ফাইল হলো না, কারণ ভোটটা হয়ে যাক তারপরে যা হবার হবে। এটা প্রতি বছর এটা হতো, যখনই ভোট হতো প্রতি সময়। তো এখনও সেই রকমই, এই ভোটের মধ্যে আর বড় কোনো গন্ডগোল হবে বলে আমার মনে হয় না। তো তারপর হবে, শুরু হবে, তখন আবার দেখা যাবে, পথে নামতে হবে, মানুষকে ডাক দিতে হবে। নওশাদ সিদ্দিকীর একটা বক্তব্য আপনাকে শোনাই, শুনলে বুঝতে পারবেন যে এই জায়গাগুলো আপনার জন্য কিভাবে রয়েছে। আমি একটাই কোশ্চেন করব, জাস্টিস গাঙ্গুলি মহাশয় যে লক্ষ্য নিয়ে রাজনীতির ময়দানে এসেছেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে যে লড়াই করার তিনি চিন্তাভাবনা করছেন, তার লক্ষ্য কি পূর্ণ হবে? আমি ওনার কাছে আশা করব একটাই, যে যদি লক্ষ্য না পূরণ হয় তাহলে কি রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নেবেন? না, রাজনীতি থেকে সন্ন্যাস নেবো এই উদ্দেশ্য নিয়ে তো আমি রাজনীতিতে আসিনি। রাজনৈতিক জীবন একটা দীর্ঘ পথ, লং ম্যারাথন, আমরা যা শুনে এসেছি ছোট থেকে, সেই লড়াইয়ের ময়দানেই থাকবো। ধরুন একটা ধর্মীয় বক্তব্যের জায়গা তো থাকে, ম্যাচ করাটা কতটা কঠিন বা সহজাত হবে আপনার কাছে? ধর্মীয় বক্তব্য কতটা ম্যাচ করাটা কতটা কঠিন, প্রথম যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই, এই ধর্মীয় মেরুকরণ, এই কথাটা কাদের কয়নেজ আমার একটু বলতে পারেন? কে মেরুকরণ করেছে ধর্মীয় মেরুকরণ? তাহলে কি ভারতবর্ষে এত মুসলিম থাকতে পারতো? বিজেপি তো আজকে 10 বছর আছে। এই ধর্মীয় মেরুকরণ এইসব ভাষা হচ্ছে এই তথাকথিত বাম বলে আমি তাদেরকে মনে করি, তাদের একটা লব্জ। তারা এটা বলে আনন্দ পায়, তারা এটা বলে একটা মানে একদল লোককে নিজের দিকে টানার চেষ্টা করতে থাকে। কিন্তু অভিজ্ঞতা থেকে তো মানুষ দেখতেই পাচ্ছে যে কোথায় মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে, কোথায়। যেখানে হচ্ছে এখানেও যে মুসলিমদের ব্যবহার করে ভোট চাওয়া হয় না, মুসলিমদের ব্যবহার করে তাদেরকে দরিদ্র রেখে, অশিক্ষিত রেখে, তাদেরকে আবার ডোল বিতরণ করে একটা সমর্থন তৈরি করা হয় না। সাচার কমিটি রিপোর্ট তো যারা এটা বলে তাদের তো দেখিয়ে দিয়েছিল সাচার কমিটি রিপোর্টে যে কী হয় না হয়। তো ধর্মীয় মেরুকরণ কথাটা আমি গুরুত্ব দিই না, বিশ্বাসও করি না। এখন একটা রাজনৈতিক দল যদি বলে যে দুনিয়ার মজদুর এক হও, মজদুরদের হয়ে কথা বলে, তাহলে তাদের দোষের কিছু নেই, মজদুরদের জন্য সে একটা রাজনৈতিক দল খুলেছে। কেউ যদি বলে দুনিয়ার জমিদার এক হও, সে জমিদারদের জন্য একটা দল খুলেছে। কেউ যদি বলে যে আমি হিন্দু এবং হিন্দু হিসেবে আমি গর্বিত, তাতে আশ্চর্যের কী আছে? হিন্দু হিসেবে গর্বিত মানে সে কি মুসলিমকে মারতে যাচ্ছে? আদৌ যাচ্ছে না। আপনি জমিদারের কথাটা বললেন, তৃণমূল সদ্য কিন্তু বিজেপির বিরুদ্ধে জমিদার হাটাও আন্দোলন শুরু করছে আর কি। ও তৃণমূলের পাগলদের কথা বাদ দিন, ওরা অনেক কিছু তৈরি শুরু করে যার কোনো মাথা মুন্ডু নেই।
মাথা মুন্ডু। এইটা তো রাজনৈতিক দল নয়, আমি বললাম এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়, এটা একটা যাত্রা পার্টি। বামেদের রাজনৈতিক দল বলে মনে করেন? হ্যাঁ অবশ্যই, তাদের একটা পলিটিক্যাল থট আছে এবং দৃঢ় পলিটিক্যাল থট আছে। এবার তারা কিন্তু আপনাকে একটা সময় খুব স্বজন বলে মনে করতো, এবং সবার ধারণা যে আপনি বামপন্থীদের সাথে খুব ওতপ্রোতভাবে অন্তত মানসিকভাবে জড়িত ছিলেন। তাদের বই মেলায়ও দেখা গেছে আপনি তাদের স্টলে যাচ্ছেন, সব সে যেতেই পারেন যে কোনো জায়গায়, কিন্তু এই প্রচারটা ছিল। এবং এটাও মোটামুটি অনেকেরই মনে হয়েছিল যে আপনার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে যুগলবন্দি, এর মাধ্যমে প্রাথমিক বক্তব্য ছিল যে এত দুর্নীতির পর্দাফাশ সেটা হয়েছে। আর পরবর্তী ক্ষেত্রে যেটা ব্যাখ্যা ছিল তৃণমূলের তরফে যে আপনাদের জন্য যাবতীয় লোকের চাকরি পাওয়াটা আটকে রয়েছে। কিভাবে দেখেছেন? তৃণমূলের অপপ্রচার আমাদের জন্য আটকে থাকবে কেন? আপনারা যে জালিয়াতি করে অন্য লোকেদের চাকরি দিয়েছিলেন যাদের পাওয়ার কথা নয়, তাদের চাকরিগুলো যাওয়ার অবস্থায় আছে, অনেকের গেছেও। আর তাদের জায়গায় যাদের পাওয়ার কথা সেটা আপনারা মামলা করে আটকে রেখে দিয়েছেন। আমি তো একদিন জানতে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনারা মোট কত টাকা এই দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত খরচ করেছেন, এটা তারা জানাননি। ঠিক আছে, আমি এবার একটা রাইট টু ইনফরমেশন অ্যাপ্লিকেশন করে দেবো। আমি জানি তার উত্তর পাবো না, কিন্তু মানুষের কাছে তুলে ধরবো যেই হচ্ছে আমার অ্যাপ্লিকেশান, যে কত টাকা দুর্নীতি ঢাকতে গিয়ে খরচা করেছিলে আর তোমাদের আজ পর্যন্ত নিরুত্তর থাকা। এটা তাহলে আপনার তরফ থেকে প্রথম মামলা করা হবে সাম্প্রতিক? না, মামলা তো করবো না, মামলা করবো না, একটা প্রশ্ন করবো। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একটা করা যায়, প্রশ্ন করা যায়, সে প্রশ্নটা করবো। প্রশ্নের উত্তর না পেলে উত্তর দেওয়ার মতো তোমার কিছু নেই, তখন আমি বলবো তুমি 200 কোটি টাকা খরচ করেছো। তখন আপনি আদালতে পার্টি হবেন না? যে না না না, আদালতে কেন পার্টি হতে যাবো? আদালতে লাস্ট রিসর্ট। তার আগে মানুষের কাছে চলে যাওয়া তো অনেক ভালো, অনেক উচিত, মানুষকে বোঝানো উচিত যে মিথ্যা কথা বলছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব দুঃখ পেয়েছেন কিন্তু। হ্যাঁ, আমি মনে করি যে বিকাশ দা খুব দুঃখ পেয়েছেন, এটা এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তার প্রতি তাকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু আপনাদের মাধ্যমে বলে দেবো যে বিকাশ দা আমার আর অন্য কোনো রাস্তা ছিল না, এটা আপনি জেনে রাখুন। আপনি নিশ্চয়ই বুঝবেন, আপনি বুদ্ধিমান ব্যক্তি এবং ভয়ঙ্কর বুদ্ধিমান, আমি তো জানি, আমি আপনার সঙ্গে কাজ করেছি। তো আপনি রাজনীতির ক্ষেত্রে, রাজনীতিতে আসার ক্ষেত্রে একটা ট্রেন্ড সেটার, এটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন সাম্প্রতিককালে আর কেউ ব্যাখ্যা করতে পারেনি। আপনি ধর্মে বিশ্বাস করেন, সেই জন্য বামেদের সঙ্গে যাননি, মানে বামপন্থীদের সঙ্গে আপনি যেতে পারতেন, অপশন ছিল। কংগ্রেসের ক্ষেত্রেও আপনি মতাদর্শগত জায়গার থেকে যাননি। বিজেপির ক্ষেত্রে আপনার সবকিছু ম্যাচ করেছে, সেই জন্যই গেছেন। মানে এইরকম ব্যাখ্যা করে এবং অপশনস গুলোকে যাচাই করে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া রাজনীতিতে ইদানিংকালে এরকম র্যাশনালি কাউকে আমরা বলতে শুনিনি। আমি জানি না, কিন্তু আমি তো বিচার বিবেচনা করেছি যখন আমার মাথায় এলো যে তাহলে এবার রাজনীতিতে যোগ দেওয়া যেতে পারে। সেটা আমি বলছি না বারে বারে যে 5টা দিন আমি কোর্টে বসিনি, ছুটি নিয়ে বসেছিলাম বাড়িতে, সেই 5টা দিন তো আমি ক্রমাগত চিন্তা করে গেছি যে রাজনীতি করব, কোন রাজনৈতিক দলে যাওয়া উচিত, কার সঙ্গে আমার মিলছে, কার সঙ্গে মিলছে না, কোন দলটা কীরকম, এইসব চিন্তাভাবনা করে যখন দেখুন সিপিআইএমের পক্ষ থেকেও কিন্তু আমার কাছে প্রস্তাব ছিল যাদবপুর কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়ানোর। আমি 2-4 দিন সময় নিয়েছিলাম, নিয়ে বলে দিয়েছি না আমি পারছি না। তাতে ওনারা হয়তো দুঃখ পেয়েছেন, অনেকেই হয়তো চেয়েছিলেন আমি আসি। মানে এটা কি শুধু ওই ধর্মে বিশ্বাস করেন বলে যাদবপুরে দাঁড়ালেন না? না, আমি দেখলাম যে এই রাজনৈতিক দলটা, এই সিপিআইএম এমন একটা ওদের ভেতরের পার্টি শৃঙ্খলা বলে একটা জিনিস যেটা চালায়, সেটা এত একটা জটিল ব্যাপার, এবং এই পার্টি শৃঙ্খলার ফাঁদে পড়ে কত লোকের যে 12টা বেজেছে, কত ভালো মানুষের যারা সত্যিকারের আবেগ নিয়ে বুদ্ধি দিয়ে রাজনীতি করতে গেছিলেন। আপনি জানেন জলি কাউল বলে একজন নেতা ছিলেন, জলি কল যাকে বলা হতো। জলি কল কীভাবে শেষ হয়েছিলেন জানেন? কার সঙ্গে একটা বিরোধিতা ছিল, আমি নামগুলো বলতে পারি, আমি নামগুলো বলছি না, পরে আমি তথ্য শুদ্ধ দিয়ে দেবো। তার স্ত্রীর লেখা বই আছে, মণিকুন্তলা সেন, তাই না? এগুলো পড়লে বোঝা যায়। এবং শুধু তাই না, অনেক অনেক নামকরা লোক, নামকরা সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব, সাহিত্যিক, তারা তো প্রথমে বামপন্থী ছিলেন, তা সরলেন কেন? ওই যে একটা পার্টির শৃঙ্খলা, মুক্ত পার্টির ওপর থেকে চাপিয়ে দেওয়া, এটাই করতে হবে, অন্যটা করা যাবে না, ঠিক আছে? এইটার কোনো ক্রিয়েটিভ লোক এটা করতে পারেন না, এটা মানতে পারেন না।
তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কোনো জায়গা ছিল না, কোনো জায়গাই ছিল না। কিন্তু এই যে জলি কাউলের কথা বললেন, এই গোটা বিষয়টায় আপনার অত্যন্ত একজন শ্রদ্ধেয় নেতার নামও তো জড়িত গোটা ব্যাপারটায়। শ্রদ্ধেয় নেতার নাম জড়িয়ে আছে বিরোধিতার জায়গা থেকে বা মিসম্যাচ হওয়ার জন্য যাদের যাদের আপনি দায়ী বা দায়ীটাই করছি না, মিসম্যাচ তো আমার অক্ষমতা যে আমি ভণ্ডামি নিয়ে একটা দলে যোগ দিতে যেতে পারবো না। বিমান বসুকে তো আপনার ভালো লাগতো। বিমান বসুকে হ্যাঁ খুব ভালো লাগে, একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতা, রাজনৈতিক নেতা, মাঠে দাঁড়িয়ে লড়াই করেছেন। অনেকে এটাও বলছেন যে এই ধরুন যাদবপুরটা বেছে না নেওয়া, তার কারণ হচ্ছে বামেদের এই মধ্যে রাজনৈতিক ভবিষ্যৎ নেই, মানে যাদবপুর না যে কোনো জায়গায় হতে পারতো, তো যেহেতু বামেদের রাজনৈতিক এই মুহূর্তে ভবিষ্যৎ নেই, জয়ের কোনো নিশ্চয়তা নেই, সেই জন্য আপনি বামেদের বেছে নেননি। তো আমি তো আজও জানি না, এর অন্যরকম উত্তর হচ্ছে যে আমি আজও তো জানি না আমাকে বিজেপি আদৌ ক্যান্ডিডেট করবে কিনা, করলে কোন জায়গায় ক্যান্ডিডেট করবে এবং সেখানে জয়ের কোনো নিশ্চয়তা আছে কিনা। সুতরাং এই দুটো দিয়ে কিছু আমি নিশ্চয়তা নেই, এইটা দিয়ে কিছু নির্দিষ্ট করা যাবে না, ঠিক আছে। এমনিতে ধরুন রাজনৈতিক দলে যোগ দেওয়া বা তার সাথে যুক্ত হওয়া, এর সঙ্গে একটা মতাদর্শগত ব্যাপার, আমি জানি না আজকাল রাজনৈতিক নেতারা কতটা থাকা উচিত মতাদর্শ নিয়ে ইয়ে করে, থাকা উচিত বলে আমি মনে করি। তো সেই জায়গাটায় যখন 3টে ভিন্ন মতাদর্শের দলকে আপনি বিবেচনা করেছিলেন, নিজের মতাদর্শটা কার সাথে অ্যালাইন্ড, এটা কিভাবে জাজ করলেন? এটা জাস্ট খুব ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে। একটা হচ্ছে যে আমি হিন্দু, একথা বলতে আমি লজ্জা পাই কি পাই না, হিন্দুত্বটা কি, ঠিক আছে। আর আন্তর্জাতিকতাবাদের দলে যাব, অথচ তাদের যে বস্তুবাদী দর্শন, সেই দর্শনটা মেনে নিতে পারবো না, যেহেতু আমি ধর্মাচরণ করি এবং আমি ওপরওয়ালার অস্তিত্বে বিশ্বাসী। এই ভণ্ডামি নিয়ে তো কোনো কাজ করতে পারবো না, খুব সহজেই তাদের সঙ্গে গণ্ডগোল লেগে যাবে, আমাকে বার করে দেবে পার্টি থেকে মুহূর্তের মধ্যে। আর অন্য একটা যে রাজনৈতিক দল আছে তার কথা আমি বলছি না, ছেড়ে দিন। আর পড়ে থাকলো বিজেপি, সর্বভারতীয় দল। আমার সঙ্গে ওই জায়গাটায় অন্তত মিলল যে হিন্দু বলতে আমি নিজেকে লজ্জিত হই না। দ্বিতীয় কথা, আমি ধর্মাচরণ করি। তৃতীয় কথা, আমি ওপরওয়ালায় বিশ্বাস করি। এরকম সব ব্যাপার। এবং তাদেরকে আমি মুসলিমকে খালি মেরে বেড়াই এই জিনিস আমি মনে করি না। কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু তারা শাস্তিও পেয়েছে, তাই না? কি হয়েছে না হয়েছে তার তো অনেক খবর আসে যেগুলো বিকৃত খবর, ঠিক আছে? তো সেগুলো সব ভালো করে তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় সত্যি কি আসছে। আবার এখানে দেখুন সত্যি কি আসছে সেটা বোঝাও অনেক সময় মুশকিল হয়ে পড়ে। গোটা বিষয়টায় আপনি দেখুন খেয়াল করে, মানে আপনি এখন রাজনীতির মধ্যে রয়েছেন, আপনি আজকে প্রশ্নের সামনে এই বিষয়টার থেকে বেরিয়ে গিয়ে একটু নিরপেক্ষভাবে যদি দেখেন, সাম্প্রতিককালে অনেক নেতা দলবদল করেছেন বা অনেকে রাজনীতিতে যোগও দিয়েছেন। কোথায় যোগ দিলেন, কেন যোগ দিলেন? আপনি এখানে যোগ না দিলেও পারতেন, বা আপনি কেন এখানটায়, এই যে যাবতীয়, অথবা আদৌ রাজনীতিতে কেন কোনো ব্যক্তিকে নিয়ে সাম্প্রতিককালে এত কাটা ছেঁড়া এবং সমাজের সব স্তর থেকে মানুষজনের এত প্রশ্ন কাউকে পড়তে হয়নি, আপনাকে পড়তে হলো। আপনার নিজের কাছের ব্যাখ্যাটা কি? আমার নিজের কাছে ব্যাখ্যা হচ্ছে যে অনেকদিন পরে বাঙালি একটা কমন অবজেক্ট পেয়েছে, যাকে মারা যায় লাথি, করা যায় গালাগাল, হিটিং বিলো দ্য বেল্ট। অসভ্য লোকেরা সেটাও করে থাকছেন। যে এরকম একটা প্রাণীকে এতদিন বাদে পাওয়া গেছে, সেই জন্য করছে। কিন্তু আমার কাছে একটা ব্যাখ্যা আছে, হয়তো বাঙালি অনেকদিন পর একজন কাউকে পেয়েছিল যাকে সে নিজের মনে করেছিল। প্রত্যেকে, যে সে বিভিন্ন ধর্মের হতে পারে, বিভিন্ন দলের, বিভিন্ন মতাদর্শের হতে পারে, কিন্তু তাদের কাছে, সবার কাছেই আপনি কমন। আপনি যেটা বললেন কমন একজনকে, ঠিক নিজের বলে মনে করেছিল, নিজের মতো করে, নিজের মতাদর্শ, নিজের ভাবাবেগ, নিজের ধর্মবিশ্বাস, যেভাবেই বলুন আর কি, সবকিছু দিয়ে সে তার মতো করে আপনাকে ব্যাখ্যা করেছিল নিজের কাছে। সেই জায়গাটায় সে আপনাকে একটা অন্য কোথাও দেখতে চেয়েছিল, বা এটা যদি প্রাথমিকভাবে মিসম্যাচ হয়েও থাকে, এবার তো ওই ভেতরের জায়গাটার থেকে তো প্রশ্নগুলো আসবে, বা প্রত্যাশাটা তো পুরো শেষ হবে না।
এই প্রত্যাশাটা কিন্তু আপনার উপর এবার অন্যভাবে প্রত্যাশাটা চাপ হয়ে চেপে বসবে, সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এ সম্পর্কে আমি সচেতন এবং আমার ধারণা এর মধ্যে কোনো ডাইকোটমাস সিচুয়েশান তৈরি হবে না, এমন কোনো ডাইকোটমাস সিচুয়েশান তৈরি হবে না যে বাঙালি বা যে পশ্চিমবঙ্গের অধিবাসী আমার ওপরে ভরসা করেছিলেন, ভরসা রেখেছিলেন, ভালোবাসছেন, তাকে হতাশ হতে হবে, এটা আমি মনে করি না। এটা আমার মনে হয় না এই ডাইকোটমাস সিচুয়েশন হবে বলে আমার মনে হয় না। আপনার প্রথম যেটা জনসভা হবে সাধারণ মানুষের জন্য বক্তব্য রাখাটা, কোন জায়গা থেকে কোন বক্তব্যটা সবার আগে তুলে ধরবেন ভেবেছেন? হ্যাঁ, প্রথম বেকারদের কথা তুলে ধরব। পশ্চিমবঙ্গে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না, চাকরি সবাইকে দেওয়া যায় না, কিন্তু কাজের সুযোগ তো তৈরি করা যায়। আজকে দেখুন, যারা পড়াশোনা করতে পারছে একটুখানি ওই আপনার আইটি সেক্টরে, তারা সবাই হয় মুম্বাই নয় ব্যাঙ্গালোর, বেশিরভাগই ব্যাঙ্গালোর নয় দিল্লি, এইসব জায়গায় চলে যাচ্ছেন। কলকাতায় কজন আছেন? কেন যাচ্ছেন? তাদের বাবা মারা এখানে বসে হাউতাস করে একটা ভিডিও কল করে কাঁদেন, আর তারা ওখানে একটা জীবনযাপন করে, তারপর আস্তে আস্তে তারা ওখানকারই বাসিন্দা হয়ে যায়, আর এদিকে হয়তো ফেরেও না। একটা বিরাট অংশের লোক পরিযায়ী শ্রমিক হয়ে চলে যায়। কেন এত লোক যাবে? কেন? তোর কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না, তাই শুধুই তোলাবাজি হচ্ছে রাজনীতির নামে, সেই জন্য এটা হচ্ছে। এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করে দেওয়াও যায়, এটা বন্ধ করে দেওয়াও যায়। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং তার দুর্নীতিহীন এক্সিকিউশন করলে করা যায়। শিক্ষা কি অবস্থা হয়ে গেছে আজকে শিক্ষার! আমি তো এর মধ্যে কোনো বিদেশে বসবাসকারী অধ্যাপক, এদের কাছে শিক্ষক, এই শ্রেণীর কাছে শুনেছি যে তারা পশ্চিমবঙ্গে এসে যদি উপযুক্ত পরিসর পান কাজ করার, তাহলে তারা চলে আসবেন। তারা দেশকে ভালোবাসেন, তারা বাইরে থাকতে কষ্ট পান, হয়তো টাকা অনেক বেশি পান, তাদেরকে অটোনমি দিতে হবে কাজ করার, আর তাদেরকে থাকা ইত্যাদির ব্যবস্থা আর একটু বেটার করে দিতে হবে। যে তিনি এসে মাথা করে মরবেন কোথায় একটা বাড়ি ভাড়া পাই বা কোথায় একটা ফ্ল্যাট কিনতে পারি, এরকম করলে হবে না, ঠিক আছে? কারণ তারা অনেক টাকার প্রলোভন ছেড়ে তো আসবেন। মানে আপনার বক্তব্যের মধ্যে কোথাও তৃণমূলকে কোনো আক্রমণ নেই। কেন তৃণমূলকে কী করে আক্রমণ? তো পুরোটাই এই যে বললাম, তোলাবাজি পলিটিক্স, তোলাবাজি রাজনীতি সব শেষ করে দিয়েছে। আর তার মধ্যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো বলে আমি চিনি না ভাই, আমি চিনি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বিরোধী নেত্রী এবং আন্দোলনকারী হিসেবে ভালো দেখে ফেলেছেন। হ্যাঁ, আপনার তো মানে আক্রমণ, কিন্তু প্রশাসক হিসেবে যে গোল্লা দিলাম সেটা বলুন, ওইখান থেকে ঝাঁঝটা বাড়বে। হ্যাঁ, ওইখান থেকেই তো হবে। তাছাড়া উনি যখন ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছেন অনেক রকমভাবে, আর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করায় সিপিএম তো খরচে কম যায় না, ঠিক আছে? তো সেসবও হয়েছে, অনেক হুইসপারিং ক্যাম্পেইন হয়েছে অনেক, সেসব শুনে আমাদেরই কান্না, লজ্জায় কান লাল হয়ে গেছে। সেসব ফেস করেছেন, সেই জন্য এই জায়গাটা আমার মনে হয় উনি লড়াইয়ের ময়দান ছাড়েননি। তারপরেও লোকের একটা বড় মানে আপনার সম্পর্কে প্রশ্ন আছে অলরেডি, রাজনীতির দিক থেকে আপনাকে নতুন নতুন তো প্রশ্ন তৈরি হচ্ছে, চিন্তা ভাবনা তৈরি হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী, এরকম যদি একটা সিচুয়েশন আপনি দাঁড়ান, কোনটা? আমি এই রকম লোভীর মতো কথা সারা জীবনে কোনোদিন বলিনি, কোনোদিন বলবো না। আমি যে দলে আছি সেই দল, আমাকে একটু আগে বলছিলাম কাউকে, যে যদি বলে যে তেঁতুল গাছে ওরে তেঁতুল পাতার সংখ্যাগুলো বিজেপির কাজে লাগবে, আমি সেটাই করবো। সুতরাং দল যদি বললো দিল্লির হয়ে কাজ করবেন না বাংলায় কাজ করবেন, কোনটা বাঁচবে? যদি দল আমায় সেই অপশানটা দেয় তাহলে আমি বাংলার হয়ে কাজ করব, যদি অপশানটা দেয়। কিন্তু এরকম অপশান হঠাৎ দেবে কেন? বলবি তুমি ওখানে গিয়ে তুমি মধ্যপ্রদেশে গিয়ে কাজ করো, বলতে পারে, ঠিক আছে? তুই অপশান দেবে কিনা আমি জানি না, দেয় কিনা তাও আমার অভিজ্ঞতা নেই। তবে আমি বাংলাকে ভালোবাসি। বাংলার এই যে অবনমন, এটা আমাকে অত্যন্ত অপমানজনক একটা সিচুয়েশনের মুখোমুখি করে। এইটা আর মেনে নেওয়া যাচ্ছে না, এটা আর মেনে নেওয়া, অনেক দিন ধরে এই ঘটনাটা চলছে জানেন। অন্য অনেক রাজ্যে প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নতি হয়ে গেছে, আমরা কোথায় পড়ে আছি? আজকে আমার একজন সাঁওতাল রমণীর সঙ্গে কথা হচ্ছিল দুপুরবেলা,
ঝাড়গ্রামে তার বাড়ি, যে তোমাদের ওখানে বাচ্চাদের স্কুল আছে? বললো হ্যাঁ আসে, কিন্তু মাস্টারমশাইরা আসেন না, যেদিন খুশি আসে যেদিন খুশি আসে না। তাকে বলে না কিছু, বলে না কিছু বলবে না, না কিছু বললে আশাই বন্ধ করে দেবে, শুধু মাইনেটা নিয়ে যাবে। বাবা, তাহলে গণ আন্দোলনের কি অবস্থা বুঝুন, চাপ দিয়ে করানো যাচ্ছে না। একটা গণ আন্দোলন যদি থাকে সঠিক, তো তারাই তো বলবে যে আরে আসছেন না কেন, বসে আসুন, প্রতিদিন আসতে হবে। তার জন্য আন্দোলন লাগে না, একটা জোটবদ্ধতা লাগে। এটাও মানুষ হয়ে উঠতে পারছে না। কী করে স্পর্ধা হয়? এটা যদি সত্যি হয়, আমি ধরে নিই, কী করে স্পর্ধা হয়? মানে ইদানিংকালের মধ্যে আমরা আপনাকে দেখব রাস্তায় এই সমস্ত আওয়াজগুলো তুলতে, এই প্রতিবাদ বা জোটবদ্ধ করা, যেভাবেই দেখুন আর কি। হ্যাঁ, দেখবেন এবং এটা করতেই হবে, না করলে বাংলার কোনো মুক্তি নেই। আমি তো বাঙালি হিসেবে বাংলার জন্য আমি অত্যন্ত গর্বিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, রাজা রামমোহন রায়ের দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, বিবেকানন্দর দেশ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেশ। কত নাম বলবো। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন তো ছেড়েই দিলাম, কবিদের কথা তো ছেড়েই দিলাম, আর সব সাহিত্যিকদের কথা তো ছেড়েই দিলাম, এই কটা নাম বললাম মাত্র। তার এই অবনমন কি সহ্য করা যায়? নবজাগরণ ছাড়া ভারতবর্ষে কোথায় হয়েছিল? যেটাকে আমি নবজাগরণ বলি, সত্যি কি মিথ্যে সে তর্কে আমি যাচ্ছি না, আমি শুধু নামের ব্যাপারে বোঝানোর জন্য একটা পিরিয়ডকে বলছি। আর কোথায় হয়েছিল? বাংলাতেই হয়েছিল, ইংরেজদের সঙ্গে মেলামেশা করে। বাঙালি কোথায় ছিল আর কোথায় নেমে এসছে? এটা কি সহ্য করা যায় একজন বাঙালি হিসেবে? এটা সহ্য করা যায় না। এবং ক্রমাগত বাঙালি আরো তলিয়ে যাচ্ছে, একটা অন্ধকার নেমে আসছে চতুর্দিকে। সেই অন্ধকার থেকে বেরোনো যাবে। আমি হতাশ হতে বলছি না, হতাশ হওয়ার কথাও, মানে হতাশ হন আপনারা এই কথা বলছি না। এখান থেকে বেরোনো যাবে, শুধু দুর্বৃত্ত দলকে হাঁটিয়ে দিতে হবে এখান থেকে। যার শুরু হবে লোকসভা নির্বাচন থেকে শুরু করা দরকার, না হলে 2026 অবধি যেতে হবে। তো লোকসভা নির্বাচনেই অর্ধেক তাদেরকে বুঝিয়ে দিন যে তোমরা গেছো, আর এতে নেই। যেরকম সিপিআইএমের 2009 সালে হয়েছিল, তখনই লোকে বুঝিয়ে গিয়েছিল যে 2011 থাকবে না। সিপিএম নেতারা হয়তো বোঝেননি। আপনাদের বিজেপির অনেকেই বলেন, মানে বহুবার দাবিও তুলেছেন, যে জরুরি অবস্থা হোক, এই সরকারকে খারিজ করা হোক, রাষ্ট্রপতি শাসন জারি হোক। আপনি বিশ্বাস করেন সেই পরিস্থিতি এখনো রয়েছে? আমি বিশ্বাস করি। এখানে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমি বুঝে গেলাম যে আপনার প্রথম সভার বক্তব্যের জায়গা একদম তৈরি, এবং লোকজন মোটামুটি আজকে যারা এই ইন্টারভিউটা দেখছেন তারা মোটামুটি আঁচ পেয়ে গেলেন আর কি। জানি না, আমি সকলকে প্রণাম জানাবো যে একটু রাজনীতিতে এগিয়ে আসুন এবং প্রখর নজর রাখুন। প্রত্যেকে যদি রাজনীতিতে একটু এগিয়ে না আসেন, অন্তত নিজের মতটা স্পষ্টভাবে দুর্বৃত্তদের মুখের ওপর প্রকাশ না করেন, দেখবেন দুর্বৃত্তরা ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে, থাকবে না তারা। এইটুকু অন্তত করুন। আপনার এই আহ্বান মানুষ কিরকম ভাবে নিচ্ছে এবং তারা কিভাবে রিয়াক্ট করছে, সেটা তো খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন। গত 3 দিন ধরে এত ফোন পাচ্ছি, এবং সবই কোনো মানে রাজনৈতিক নেতাদের ফোন নয়, বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষের ফোন। আমার বাড়িতে দুজন আজকে দেখাই করতে চলে এলেন যে আমরা আপনার সঙ্গে কাজ করতে রাজি। আমার মনে হয় মানুষ বোধহয় কোথাও একটা ভাবছেন যে এইবার এই সাম্প্রদায়িক মেরুকরণ, অমুক তমুক এসব বাদ দিয়ে একটা রাজনৈতিক দল আসুক যারা খানিকটা কাজ করতে পারবে, যাদের একটা মতাদর্শগত বন্ধন আছে। এটা আমি মনে করি। এখন দেখি কি হয়, মানুষের মতিগতি তো শেষ পর্যন্ত আর কি হবে কেউ জানে না। ভোটের আগের দিন সব ঠিক হয়। আপনাকে অনেক ধন্যবাদ। অসম্ভব ভালো ভালো প্রশ্ন করে আমাকে দিয়ে অনেক কথা বলিয়ে নিলেন, তার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।